আচ্ছা, একটু ভেবে দেখুন তো, যুগ যুগ ধরে যোগবিদ্যা বা রাজযোগ বললেই আমাদের মাথায় কি আসে? কোনো এক রহস্যময় জাদু বা অলৌকিক কিছু, তাই না? কিন্তু আজ আমরা এই সব ভ্রান্ত ধারণা বা মিথকগুলোকে একেবারে সরিয়ে ফেলব। স্বামী বিবেকানন্দের বিখ্যাত রাজযোগ গ্রন্থের ওপর ভিত্তি করে আজ আমরা দেখব কিভাবে এটি আসলে মানব মনকে জানার একটা অত্যন্ত সুশৃঙ্খল আর পুরোপুরি বৈজ্ঞানিক পদ্ধতি। চলুন শুরু করা যাক আমাদের আজকের এই বিশ্লেষণ, আর দেখি কিভাবে প্রাচীন এই বিদ্যা একেবারে আধুনিক বিজ্ঞানের মতোই নিখুঁত কাজ করে, আমাদের মনের অসীম ক্ষমতাকে জাগিয়ে তোলে। একটা প্রচলিত ধারণা আছে যে আধ্যাত্মিক বা ধর্মীয় ব্যাপার মানেই বোধহয় অন্ধবিশ্বাস, কিন্তু স্বামী বিবেকানন্দ এই ধারণাকে একেবারে গোড়া থেকে চ্যালেঞ্জ করেছেন। তার মতে সমস্ত জ্ঞানই আসলে অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত, মানে যে কোনো বস্তুনিষ্ঠ বিজ্ঞানের মতোই আধ্যাত্মিকতারও একটা শক্ত প্রমাণযোগ্য ভিত্তি থাকা যায়। এটা কোনোভাবেই অন্ধবিশ্বাস নয়, বরং সর্বজনীন এমন কিছু যা যে কোনো মানুষ চর্চা করলে বারবার একই ফলাফল বা অনুভূতি পাবে। সোজা কথায়, সত্যকে জানতে হলে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়েই জানতে হবে। আজকের এই আলোচনায় আমরা যে বিষয়গুলো কভার করব তা হল ১. ধর্মের বিজ্ঞান, ২. একাগ্র মনের শক্তি, ৩. শরীর ও মনের প্রস্তুতি, ৪. অষ্টাঙ্গে যোগ এবং সবশেষে ৫. শ্বাস নিয়ন্ত্রণ। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম অংশ, ধর্মের বিজ্ঞান দিয়ে। দেখুন, সাধারণ বিজ্ঞানের কথা ভাবলে কি মনে আসে? জ্যোতির্বিজ্ঞানীরা মানমন্দিরে বড় বড় টেলিস্কোপ দিয়ে তারা দেখছেন, কিংবা রসায়নবিদরা ল্যাবে কেমিক্যাল নিয়ে টেস্ট করছেন, তাই তো? এগুলো হলো বাহ্যিক বিজ্ঞান। এগুলোর জন্য বাইরের যন্ত্রপাতির দরকার হয়। কিন্তু রাজযোগের বিজ্ঞান সম্পূর্ণ আলাদা। মজার ব্যাপার হলো, এই গবেষণার জন্য বাইরের কোনো যন্ত্রের দরকার নেই। এখানে যন্ত্র হলো স্বয়ং আমাদের এই মন। আর সবচেয়ে অবাক করা বিষয়টা হলো, এই প্রক্রিয়ায় মন একই সাথে পর্যবেক্ষণের বিষয়বস্তু, আবার পর্যবেক্ষণের মাধ্যমও। অর্থাৎ নিজের মনের গভীরের সত্যকে বিশ্লেষণ করার জন্য মনটাকেই সবচেয়ে সূক্ষ্ম যন্ত্র হিসেবে ব্যবহার করতে হয়। এবার আসা যাক দ্বিতীয় অংশে, একাগ্র মনের শক্তি। একাগ্রতা বা কনসেন্ট্রেশন আসলে কি? খুব সহজ ভাষায়, আমাদের বিক্ষিপ্ত মানসিক শক্তিগুলোকে একত্রিত করে একটা নির্দিষ্ট বিন্দুতে ফোকাস করা। মানুষের মনের শক্তিগুলো সাধারণত চারিদিকে ছড়ানো আলোকরশ্মির মতো একদম ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। আর ঠিক এই কারণেই আমরা মনের আসল ক্ষমতাটা বুঝতে পারি না। রাজযোগের মূল কাজই হলো ওই ছড়িয়ে থাকা শক্তিগুলোকে এক জায়গায় আনা। যখন এই শক্তিগুলোকে এভাবে কেন্দ্রীভূত করা হয়, তখন তা একটা অত্যন্ত শক্তিশালী স্পটলাইটের মতো কাজ করে। ল্যাবে যেমন আলো ফেললে একটা রাসায়নিক বিক্রিয়া স্পষ্টভাবে দেখা যায়, ঠিক তেমনি এই ফোকাসড মন আমাদের নিজেদের ভেতরের একেবারে লুকিয়ে থাকা রহস্যগুলোকে দিনের আলোর মতো পরিষ্কার করে দেয়। এরপর আমরা দেখব তৃতীয় অংশ, শরীর ও মনের প্রস্তুতি। এখানে একটা খুব জরুরি পার্থক্য বোঝা দরকার। হঠযোগ মূলত আমাদের এই স্থূল শরীর বা ফিজিক্যাল বডি নিয়ে কাজ করে। এর প্রধান লক্ষ্যই হল খুব ভালো স্বাস্থ্য আর দীর্ঘায়ু লাভ করা। স্বামী বিবেকানন্দ এখানে দারুণ একটা উদাহরণ দিয়েছেন। আচ্ছা, একটা বটগাছ তো ৫,০০০ বছর ধরে বেঁচে থাকে, তাই না? কিন্তু এত দীর্ঘ জীবন পেয়েও সে তো ওই বটগাছই থেকে যায়, তার বেশি তো কিছু নয়। ঠিক সেভাবেই শুধু দীর্ঘজীবী একজন মানুষও তো একটা সুস্থ প্রাণী ছাড়া আর কিছু নয়। কিন্তু রাজযোগ শরীরকে চূড়ান্ত লক্ষ্য বলে মনে করে না। রাজযোগের মতে একটা সুস্থ শরীর অবশ্যই দরকার, তবে সেটা কেবল আধ্যাত্মিক মুক্তির পথে এগোনোর একটা সিঁড়ি বা টুল মাত্র, কোনোভাবেই চূড়ান্ত গন্তব্য নয়। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? এই শরীরটাই কি সব? শরীরই কি আত্মা? এই অত্যন্ত গভীর দার্শনিক প্রশ্নের উত্তর খোঁজার জন্য চলুন প্রাচীন উপনিষদের একটা খুব সুন্দর গল্পের দিকে তাকানো যাক। গল্পটা একজন দেবতা আর একজন অসুরের। তারা দুজনেই এক মহান গুরুর কাছে গিয়েছিলেন চূড়ান্ত সত্যের সন্ধানে। তারা জানতে চেয়েছিলেন, এই যে আমাদের অস্তিত্ব, এর আসল নিয়ন্ত্রকটা আসলে কে? গুরুর কাছ থেকে শিক্ষা পাওয়ার পর অসুর খুব সহজেই ধরে নিল যে এই শরীরটাই হলো চূড়ান্ত সত্য। তার মনে হলো, যেহেতু শরীরটাই সব, তাই শুধু শারীরিক সুখ স্বাচ্ছন্দ্য নিয়েই থাকা উচিত, কারণ তার চিন্তাটা ছিল অজ্ঞানতায় ঢাকা। কিন্তু দেবতা গভীরভাবে উপলব্ধি করলেন যে শরীর তো প্রতিনিয়ত বদলায়। আজ যে সুস্থ, কাল সে অসুস্থ হয়, আর একসময় তো মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাই তিনি এই বাহ্যিক শরীরের বাইরে গিয়ে সেই অপরিবর্তনশীল শাশ্বত সত্তা বা আত্মাকে খোঁজার জন্য আরও গভীরে অনুসন্ধান শুরু করলেন। এই প্রাচীন গল্পটা আমাদের এটাই শেখায় যে সত্যের সন্ধান করতে হলে কেবল বাহ্যিক শরীরের মোহে আটকে থাকলে চলবে না, ভেতরের আসল চালকটিকে খুঁজে বের করতে হবে। তো এবার আমরা পৌঁছালাম চতুর্থ অংশে, অষ্টাঙ্গ যোগ। এই রাজযোগ বা অষ্টাঙ্গ যোগের ৮টা খুব সুনির্দিষ্ট ধাপ বা অঙ্গ আছে। এগুলো হল যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি।
এখন এই চূড়ান্ত অভ্যন্তরীণ গবেষণাকে সফল করতে হলে সবচেয়ে জরুরি বিষয়টা হলো একটা শক্ত ভিত্তি তৈরি করা। যে কোনো শারীরিক বা মানসিক অনুশীলনে যাওয়ার আগে নিজের চরিত্র গঠনের ভিত্তিটা একদম মজবুত হওয়া যায়। আর সেই ভিত্তিই হল প্রথম দুটো অঙ্গ, যম এবং নিয়ম। এগুলোর মাধ্যমে মূলত অহিংসা, সত্য, ব্রহ্মচর্য ও পবিত্রতার চর্চা করা হয়। মানে এই নৈতিক ও চরিত্রগত দৃঢ়তা যদি না থাকে, তবে পরবর্তী কোনো যোগ সাধনা বা মানসিক নিয়ন্ত্রণ কখনোই সফল হবে না। এবার আমরা আমাদের আলোচনার একেবারে শেষ এবং সবচেয়ে আকর্ষণীয় অংশে চলে এসেছি, পঞ্চম অংশ, শ্বাস নিয়ন্ত্রণ। বিষয়টা একটু খুলে বলি। ধরুন এক রাজার এক মন্ত্রী ছিলেন। কোনো কারণে রাজার বিরাগভাজন হওয়ায় সেই মন্ত্রীকে একটা অনেক উঁচু দুর্গের চূড়ায় বন্দী করে রাখা হলো। মন্ত্রী সেখানে সম্পূর্ণ একা, মৃত্যুর প্রহর গুনছেন। রাতের অন্ধকারে তার স্ত্রী সেই দুর্গের নিচে এসে উপস্থিত হলেন আর ফিসফিস করে জানতে চাইলেন কিভাবে তিনি তাকে এই বন্দিদশা থেকে পালাতে সাহায্য করতে পারেন। তখন মন্ত্রী একটা দারুণ বুদ্ধি বের করলেন। ওপর থেকে নির্দেশ অনুযায়ী তার স্ত্রী একটা গুবরে পোকা জোগাড় করলেন। এরপর সেই পোকার সুরে এক ফোঁটা মধু মাখিয়ে আর পোকাটার পায়ের সাথে একটা একদম সূক্ষ্ম রেশমের সুতো বেঁধে দিয়ে তাকে দুর্গের দেয়ালে ছেড়ে দিলেন। তো হলো কি, ওই মধুর লোভে পোকাটা আস্তে আস্তে দেয়াল বেয়ে ওপরের দিকে উঠতে শুরু করল, আর তার সাথে সাথে সেই সূক্ষ্ম রেশমের সুতোটাও দেয়াল বেয়ে ধীরে ধীরে উপরে উঠে আসতে লাগল। পোকাটা দীর্ঘ পথ পেরিয়ে যখন একদম চূড়ায় পৌঁছালো, মন্ত্রী তখন ওই সূক্ষ্ম রেশমের সুতোটা হাতে পেয়ে গেলেন। এরপর সেই সূক্ষ্ম সুতোটা দিয়ে তিনি স্ত্রীর কাছ থেকে টেনে তুললেন একটা শক্ত সুতো। সেই শক্ত সুতো দিয়ে টেনে তুললেন একটা দড়ি এবং সবশেষে সেই দড়ির সাহায্যে টেনে তুললেন একটা খুব মজবুত মোটা কাছি। আর শেষ পর্যন্ত সেই মোটা কাছির সাহায্যেই তিনি উঁচু দুর্গ থেকে নিচে নেমে এসে নিজের স্বাধীনতা ফিরে পেলেন। অসাধারণ একটা গল্প, তাই না? কিন্তু এটা শুধু একটা গল্প নয়, এটা আসলে একটা দুর্দান্ত রূপক। এখানে রেশমের ওই সূক্ষ্ম সুতোটা হলো আমাদের শ্বাস-প্রশ্বাস বা প্রাণ। শক্ত সুতোটা হলো আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। দড়িটা হলো আমাদের চিন্তা ভাবনা, আর সবচেয়ে মোটা কাছিটা হলো স্বয়ং আমাদের মন। এই অসাধারণ মেটাফরটা প্রমাণ করে যে আমরা যদি আমাদের শ্বাস-প্রশ্বাসকে, যেটা ওই সবচেয়ে সূক্ষ্ম সুতোর মতো, সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি, তবে ধীরে ধীরে আমাদের সম্পূর্ণ স্নায়ুতন্ত্র এবং সবশেষে অবাধ্য মনের ওপর চূড়ান্ত নিয়ন্ত্রণ লাভ করা সম্ভব। আর এইটাই হলো রাজযোগের আসল রহস্য। প্র্যাকটিক্যাল দিক থেকে ভাবলে মানবদেহ নামের এই যে যন্ত্র, তার মূল ফ্লাইহুইল বা চালিকা শক্তি হল আমাদের শ্বাস-প্রশ্বাস। একে কাজে লাগানোর জন্য মেরুদণ্ড সোজা করে বসতে হয়, যাতে বুক একদম মুক্ত থাকে। অনুশীলনের জন্য একটা শান্তিপূর্ণ এবং পবিত্র পরিবেশ খুব দরকার। এরপর অত্যন্ত সুশৃঙ্খলভাবে নিজের শ্বাস-প্রশ্বাসকে অবজার্ভ করতে হয় এবং নিয়ন্ত্রণ করতে হয়। এই আপাতদৃষ্টিতে সাধারণ পদক্ষেপগুলোর মাধ্যমে কিন্তু শরীরের ভেতরে জমে থাকা বিপুল শক্তিকে কাজে লাগানোর প্রক্রিয়া শুরু হয়। তাহলে শেষমেশ একটা কথাই মাথায় আসে, মন যদি একটা যন্ত্রই হয়, তবে এর চালককে? রাজযোগ আমাদের এই গভীর প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। আমাদের মন এবং শরীর দুটোই চমৎকার যন্ত্রমাত্র, কিন্তু এর আসল নিয়ন্তা বা অপারেটরকে তা খুঁজে বের করাই হলো এই সম্পূর্ণ বৈজ্ঞানিক প্রক্রিয়ার আসল উদ্দেশ্য। আশা করা যায় আজকের এই সুশৃঙ্খল বিশ্লেষণ মানব মন আর তার অন্তর্নিহিত ক্ষমতা সম্পর্কে একেবারে নতুন ভাবনার দুয়ার খুলে দেবে। ভাববার বিষয় হলো আমাদের ভেতরের সেই চালকটা আসলে কে।